অন্ধকার? আরে পাগল হয়ে গেছিস নাকি? পরম্পরা, রীতি রেওয়াজ, পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ, তাদের রেখে যাওয়া পুঁজি। কারো চিন্তা ভাবনা চেপে দেওয়া, কারো কণ্ঠ রোধ করা পরম্পরা নয়, এটা একটা নিষ্ঠুর হঠকারিতা। বাজে কথা। পরম্পরা, রীতি রেওয়াজ, পূর্বপুরুষদের ভবিষ্যৎ আমরা। আপনি মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? এই মেয়ে, আমাকে বেশি বোঝানোর চেষ্টা করিস না। তার আগেরও ইতিহাস জানা আছে আমার। আপনি কি মানেন যে মানুষের পূর্বপুরুষ বাঁদর ছিল? আরে মেয়ে, তুই কি বলতে চাইছিস? ঈশ্বরের সৃষ্টিতে আমরা সবাই সমান। কোনো ধর্ম, কোনো ধর্মীয় চিন্তাধারা আমাদের এটা শেখায় না যে আমরা জাতি আর ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ করি। ভেদাভেদ করা ঈশ্বরের সৃষ্টিকে অপমান করা। মানুষের জন্মের সাথে সাথেই ভালো মন্দের বিচারের জন্য ঈশ্বর বিবেক দিয়েছেন। বিবেক, যার সাহায্যে আমরা অন্য মানুষকে বুঝতে পারি, অন্য মানুষের প্রতি সহমর্মী হতে পারি, তার কথা বুঝতে পারি। যা, গাড়ি ঠিক করে পরিষ্কার কর। ধরমবীর, আপনি যা করছেন সেটা ঠিক নয়। স্কুল এটা, বিদ্যার মন্দির। স্যার, আপনি চাইলে আমায় চাকরি থেকে বরখাস্ত করতে পারেন। আমার কোনো প্রয়োজন নেই। বাপ ঠাকুরদার রেখে যাওয়া অনেক কিছু আছে, আরাম করে বাঁচতে পারবো। কিন্তু স্যার, আমার যাওয়াতে সত্যিটা বদলাবে না। উঁচু নিচুর ভেদাভেদ আমি করিনি। করেননি ঠিকই, কিন্তু এর বিরুদ্ধে লড়তে তো পারেন। শিক্ষক আমরা, নতুন ভাবনা নির্মাণ করতে পারি, ভুল ভাবনা চিন্তাকে দূর করতে পারি। আমি গান্ধীজির জীবনী পড়েছি, আম্বেদকর সাহেবের সমস্ত বই পড়েছি, এমনকি গোটা কনস্টিটিউশন গুলে খেয়েছি। কিন্তু সত্যি এটাই যে সমানাধিকারের ব্যাপারটা ব্রিটিশ টাইমে ঠিক ছিল। তখন দেশকে এক করার একটা লক্ষ্য ছিল, স্বাধীনতা। আজকের কি লক্ষ্য? 26শে জানুয়ারি, 15ই আগস্ট, বাকি পলিটিক্স। পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল, বলেছিল 7টার মধ্যে পৌঁছে যাবে। ওকে তো ফোনেও পাচ্ছি না, অনেকক্ষণ ধরে বন্ধ। বাবা, মা, আমি 7টার মধ্যে ফিরে আসবো, ঠিক আছে? স্কুটিটা ভালো করে চালাস মা। ও ফো মা, আমি কি প্রথমবার চালাচ্ছি নাকি? কোথায় যাওয়ার জন্য বেরিয়েছিল? পার্টি ছিল কোনো বন্ধুর বাড়িতে, তাই তো বলেছিল। আরে, কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছিস? মা, সোনিয়ার বাড়ি, আজ পার্টি আছে ওর বাড়িতে। সোনিয়া মানে তোর অফিসের মেয়েটা না? হ্যাঁ মা, ওই। আচ্ছা। সোনিয়াকে ফোন করেছিলেন আপনারা? নাম্বারই নেই স্যার। স্যার, আমরা ওর অফিসে ফোন করেছিলাম, কিন্তু 7:30 বেজে গেছিল, তাই কেউ ফোনই ওঠায়নি। কোন অফিসে কাজ করে আপনার মেয়ে জ্যোতি আর ওর বন্ধু সোনিয়া? করতো স্যার, এখন আর করে না। 1 মাস আগেই কাজ ছেড়ে দিয়েছে। আগে মাহেলপুরে যে ফিনান্স কোম্পানিটা আছে, ওখানে কাজ করতো। আপনাদের কারোর কাছে সোনিয়ার ফোন নাম্বারও নেই আর অ্যাড্রেসও নেই? মানে নাম্বার তো নেই। আর স্যার, জ্যোতি বাড়ির বাইরে গেলেও সবসময় ঠিক টাইমে ফিরে আসতো, কিন্তু আজও 8টা পর্যন্ত ফেরেনি এবং ফোনও বন্ধ ছিল ওর। তাই এদের চিন্তা হচ্ছিল যে 7টার মধ্যে ফিরে বলেছিল, কিন্তু 8টা বেজে গেল। আপনি কে? আগে আমি হরমেশ সিং, ধরমবীরের পুরনো বন্ধু। ওর ফোন পেয়ে আমি চলে এসেছি। 8টা বেজে গেছিল, ওদের চিন্তাও হচ্ছিল। আমি তোদের বললাম যে দেখ, একটু দেরি হচ্ছে, নিশ্চয়ই চলে আসবে, কিন্তু তারপর যদি না আসে কিছু একটা করা যাবে। আমার জ্যোতির পুরনো অফিসের ঠিকানা চাই। পেট্রোলিং টিমকে খবর দিয়ে দাও। স্যার, আপনাদের কাছে জ্যোতির কোনো ছবি আছে? হ্যাঁ আছে, এই নিন স্যার।
25 বছরের জ্যোতি পাঞ্জাবের হুশিয়ারপুর জেলার একটা গ্রামের বাসিন্দা ছিল। 10 ডিসেম্বর 2012 সন্ধ্যায় 5টা নাগাদ সে তার বাড়ি থেকে বেরোয়। যখন অনেক রাত পর্যন্ত জ্যোতি বাড়ি ফেরে না, তখন তার চিন্তিত মা বাবা আর এক কাছের বন্ধু পুলিশের সাহায্য চায়। ঠিক সেই সময় জ্যোতি হাইওয়ের পাশে ঝোপের মধ্যে মারাত্মকভাবে আহত হয়ে পড়েছিল। হয়তো সে বেঁচে ছিল না। সেই সন্ধ্যায় কি গন্ডগোলের কোনো রকম আভাস পাওয়া গিয়েছিল, নাকি এই সতর্কবাণী অনেক আগে থেকে শোনা গেছে? এই সতর্কবার্তা কি শোনাই যায়নি, নাকি শুনেও গুরুত্ব দেওয়া হয়নি? স্যার, সন্ধে 6টা সাড়ে 6টায় সবাই বাড়ি চলে যায়। সোনিয়া ম্যাডামের মোবাইল নাম্বার আছে তোমার কাছে? না স্যার, আমার কাছে কারোরই মোবাইল নাম্বার নেই। স্যার, ভাগোড়া ক্রসিং এ পেট্রোলিং টিম একটা মহিলার লাশ পেয়েছে, স্কুটিও পড়ে আছে। দেব, তুমি ওইদিকে গিয়ে চেক করো। স্যার, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম সাইডে স্কুটি পড়ে আছে। নেমে যখন চেক করলাম, তখন দেখলাম মেয়েটার ডেড বডি পড়ে আছে। স্যার, মনে তো হচ্ছে ওই মেয়েটাই, জ্যোতি সিং। স্যার, মেয়েটার মোবাইল, পার্স কিছুই পাওয়া যায়নি। মাথার পেছনের দিকে চোট লেগেছে। অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে স্যার। কোথায় কোথায় আমার মেয়ে? কোথায়? আমাদের মেয়েও ভেতরে পোস্টমর্টেম চলছে, আপনাদের একটু ওয়েট করতে হবে। আপনি ঠিক করে দেখেছেন? আমাদের জ্যোতি তো ফটোর সাথে মুখ ম্যাচ করছে ম্যাডাম। ভেঙে পড়বে না, হয়তো এদেরই চিনতে ভুল হতে পারে। আসুন। জ্যোতি, রাত 12:30টার সময় আমাদের পেট্রোলিং টিম ভাগোড়া ক্রসিং এর কাছে লাশটা দেখতে পায়, আর স্কুটিটাও। কিন্তু এসব হলো কি করে? অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে, কিন্তু যতক্ষণ পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া যাচ্ছে কিছু বলা যাচ্ছে না। অ্যাক্সিডেন্ট কি করে হবে? অ্যাক্সিডেন্ট হলে তো কেউ না কেউ দেখতে পেত। ওটা একটা হাইওয়ে, কেউ এতক্ষণ ধরে কিছু দেখলো না। লোক দেখে মুখ ফিরিয়ে নেয়। মেয়েটার কাছে পার্স বা মোবাইল কিছুই পাওয়া যায়নি। কিন্তু স্যার, ওর হাতে তো পার্স ছিল। ও মোবাইল আর পার্স ছাড়া তো পাশের মুদিখানাতেও যায় না। বাড়ি থেকে যখন বের হয়ে ওর হাতে পার্স ছিল। বাবা, মা, আমি 7টার মধ্যে ফিরে আসবো। ও হাতে ছুরি পড়েছিল, গলায় নেকলেস ছিল, আমি দেখেছি স্যার। কিন্তু আমরা তো বডিতে কিছুই পাইনি, কিচ্ছু না। অ্যাক্সিডেন্টের পরে কেউ চুরি করেছে মনে হয়। 6টা থেকে 8টার মধ্যে, মৃত্যু 6টা থেকে 8টার মধ্যে হয়েছে। হতে পারে কোনো ট্রাক ধাক্কা মেরেছে। স্কুটিতে অনেক দাগ ছিল আর সমস্ত কাঁচ ভাঙা ছিল।
দেখে তো অ্যাক্সিডেন্টই মনে হচ্ছে। পড়ে যাওয়ার সময় মেয়েটির মাথায় কোনো জিনিসের সাথে জোরে আঘাত লাগে। মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে, অনেক রক্তও বেরিয়েছে। একটা ব্যাপার অদ্ভুত ইন্সপেক্টর, শরীরের কোনো অংশে আর কোনো চোটের চিহ্ন নেই, এমনকি হাত পায়ে একটা আঁচড়ের দাগও নেই। মানে মনে হচ্ছে না এটা অ্যাক্সিডেন্ট। মাথায় চোট ছাড়া শরীরের কোনো অংশে আর কোনো চোটের চিহ্ন নেই। একটা ব্যাপার আরও অদ্ভুত ইন্সপেক্টর, মেয়েটা পার্টিতে যাচ্ছিল, ভালো কাপড় জামাও পরেছিল, কিন্তু ইন্সপেক্টর পায়েতে এই সাধারণ স্লিপার ছিল। এটা অদ্ভুত। সোনিয়া বাগড়া ক্রসিং এর আশেপাশে থাকে কিনা আমরা জানি না স্যার। যদি পার্টির জন্য গিয়েছিল, ভালো জামাকাপড় পরেছিল, কিন্তু পায়ে স্লিপার্স। ওর স্যান্ডেল ছিঁড়ে গেছিল, ও বলছিল মার্কেট থেকে নতুন কিনে নেবে। আরে এটা কি পায়ে দিয়ে যাচ্ছিস পার্টিতে? মা কি করবো, আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আমি বাজার থেকে নতুন কিনে নেব। ঠিক আছে মা, কিনে নিস কিন্তু। এমন নয় তো যে সোনিয়ার নাম করে যদি অন্য কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিল? এ আপনি কি কথা বলছেন স্যার? কোনো ছেলেটেলের ব্যাপার নেই তো? এমন নয় তো যে আপনারা আমাদের পুরো সত্যিটা বলছেন না? স্যার দেখুন, ও আমাদের মেয়ে, ভালো শিক্ষা দীক্ষা পেয়েছে ও আমার কাছে। কানাডার একটা ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। স্যার জ্যোতি ভীষণ ভালো মেয়ে ছিল, মা বাবার সব কথা শুনতো। খুন হয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল, কিন্তু সেটা কেন হয়েছিল? একটা যুবতী মেয়ে সে নিজের বাড়ি থেকে নিজের বন্ধুর বাড়িতে পার্টির উদ্দেশ্যে বেরিয়েছিল, তাকে কেউ কেন খুন করবে? তার ডেড বডি বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে হাইওয়ের কাছে গেল কি করে? স্যার, কালকে সকালের মধ্যে মেয়েটার ফোন কলসের রেকর্ড চলে আসবে। গয়নার মোবাইল দুটোই চুরি হয়েছে, পার্সটাও চুরি হয়েছে। বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে মৃত্যু হয়েছে। ও সোনিয়ার পার্টিতে গিয়েছিল তো? স্যার, আমার তো মনে হয় এর সাথে কোনো ছেলের সম্পর্ক আছে। হতে পারে। অনেক সময় বাবা মা জানতেই পারে না যে সন্তানের বাইরে কি করছে। পার্টি আর আমার বাড়ি? নো স্যার, কাল সন্ধ্যেতে আমার বাড়ি কোনো পার্টি ছিলই না। কিন্তু জ্যোতি তো বাড়িতে এই কথাই বলেছিল। স্ট্রেঞ্জ স্যার, জ্যোতি চাকরি ছেড়ে দিয়েছে 1 মাস হয়ে গেছে। আর আরেকটা ব্যাপার হলো যে একই অফিসে চাকরি করার জন্য আমরা একে অপরকে চিনতাম, বাট আমাদের মধ্যে এমন কোনো বিশেষ বন্ধুত্ব ছিল না যে আমি ওকে পার্টিতে ডাকবো। আর না জ্যোতি কখনো আমার বাড়ি এসেছে, না আমি কখনো ওর বাড়ি গেছি, তাই পার্টিতে ডাকা। জ্যোতি অফিসে আর কারোর সঙ্গে ক্লোজ ছিল? হ্যাঁ স্যার, রঞ্জিতের সাথে জ্যোতির ভালো বন্ধুত্ব ছিল। হ্যাঁ স্যার, জ্যোতি আর আমি ভালো বন্ধু ছিলাম। জ্যোতিকে খুন করা হয়েছে, এমন কোনো কথা আছে যেটা তুমি জানো আর আমরা জানি না, কিন্তু আমাদের জানা উচিত? মনীষ আমাদের কলিগ স্যার, ও আর জ্যোতি খুব ক্লোজ ছিল। শুধু বন্ধুত্বই ছিল নাকি আরো কিছু? ভালোবাসা ছিল দুজনের মধ্যে। মনীষ অফিসে আছে? ও 1 সপ্তাহ ছুটিতে আছে। মনীষের অ্যাড্রেস আর ফোন নাম্বার? ফোন এখনো বন্ধ স্যার। মনীষ মতিয়াগ্রামে থাকে। মতিয়াগ্রাম? সে তো ভগড়া ক্রসিং থেকে 3 কিলোমিটার দূরে, যেখান থেকে জ্যোতির লাশ পাওয়া গেছে। স্যার, হতে পারে মনীষের সাথে দেখা করতে গিয়েছিল জ্যোতি। আপনারা? মনীষ আমার ছেলে। সে কোথায়? মনীষ। হ্যাঁ জ্যোতি মারা গেছে। জানি স্যার। কেন মেরেছে ওকে? আমি জ্যোতিকে কেন মারবো স্যার? আজ আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, ম্যারেজ রেজিস্টারের অফিসে আজকের তারিখ দিয়েছিল। আমি তো কাল ওর জন্য অপেক্ষা করছিলাম, কাল তো এলোই না। আমি ঠিক আসবো মনীষ, আমি আর এখানে থাকতে চাই না। আমি বাড়ি থেকে যেভাবেই হোক কিছু একটা বলে
এখান থেকে বেরিয়ে যাব। আমি হাইওয়েতে তোমার জন্য অপেক্ষা করব। ওখান থেকে আমরা হোশিয়ারপুরে চলে যাব আর রেজিস্ট্রারের অফিসে গিয়ে বিয়ে করে নেব। আমি 5টা নাগাদ বাড়ি থেকে বেরোবো আর 6টার মধ্যে পৌঁছে যাব। জ্যোতি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। বাড়ির লোক এই কথা বলেছিল যে ও পার্টিতে যাচ্ছে। বাড়িতেও কি বলেছে এটা আমি জানি না স্যার, কিন্তু ও আসেনি। অনেকবার ওকে ফোনে ট্রাই করেছি, 7টা পর্যন্ত ওর জন্য অপেক্ষা করেছি আমি। আপনি এখন যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। The number you have dialed is switched off. সাড়ে 7টার দিকে আমি বাড়ি ফিরে আসি। আমি ভেবেছিলাম ওর বাবা মা হয়তো ওকে বেরোতেই দেয়নি, বা হতে পারে যে ওর বাবা মা হয়তো ওর পালানোর খবরটা জেনে গিয়েছিল। জ্যোতির বাবা মা জানতেন তোমাদের ব্যাপারে? ওনাদের কি আপত্তি ছিল? ওনারা রাজি থাকলে এই বাচ্চাগুলো পালানোর চেষ্টা কেন করবে বলুন? এখন তুই সবার সঙ্গে বসে সবার সামনে বলবি যে তুই ওই ছেলেটাকে ভালোবাসিস আর ওকে বিয়ে করতে চাস। আসলে বাবা, আমি মনীষকে ভালোবাসি। এই ফালতু কথাটা অলরেডি শুনেছি ওই ছেলেটা আর ওর বাবার কাছ থেকে। আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। হ্যাঁ বাবা। কিন্তু ওর জাতটা কি কখনো ভেবেছিস তুই? মানছি আপনার ছেলে প্রেমে পাগল হয়েছে, মানছি আমার মেয়ের মাথাটাও গেছে, কিন্তু আপনার বোধ বুদ্ধি কি সব চলে গেছে? এখানে আসার আগে দুটো থাপ্পড় মারেননি কেন? বোঝাননি কেন ওর জাতটা কি? আমার মেয়েকে বিয়ে করতে এসেছে। দেখুন দাদা, আপনি আর আমি তো পুরনো আমলের লোক, কিন্তু এখন দুনিয়াটা বদলে গেছে। তারপরে এরা দুজন জাতপাত মানেও না, এদের নিজস্ব কিছু ভাবনা আছে আর সেটা ঠিকও। আমরা যদি এদের কথা না মানি এরা দমবেও না। আর তারপর দমবে না কেন? জ্যোতির বাবা এখনো বেঁচে আছে, ফের আমার মেয়েকে চোখ তুলে দেখলে না। বেরোন এখান থেকে, বেরোন বেরোন। বাবা কিন্তু তুই ভেতরে যা। বাবা, তুই ভেতরে যা, তোর ব্যবস্থা পরে করছি। শুনলি না তুই? যা ভিতরে। ভেতরে যা। কাল থেকে ওর চাকরি বন্ধ। নিজেদের জাত তো বদলাতে পারবো না স্যার, আমাদেরও নয়, জ্যোতির পরিবারেরও নয়। অনেক উঁচু জাতের লোক ওনারা, আর এই ছেলে জেদ করে বসলো, কোনো কথাই শুনলো না, একে অপরকে ছেড়ে বাঁচতেই চাইছিল না। ওর বাবা জোর করে ওকে বাড়িতে আটকে রেখেছিল, ওর চাকরিও ছাড়িয়ে দিয়েছিল। আর তোর সঙ্গে জ্যোতির বিয়ে হবে না বলে তুই ওকে মেরে ফেললি। স্যার, আমার চিন্তা ভাবনা জ্যোতির বাবার মতো নয়, আর জ্যোতিও এরকম ভাবতো না। আমরা তো শুধু স্যার একে অপরকে ভালোবাসতাম, ভালোবাসার অর্থটা বুঝেছিলাম, একে অপরের সাথী হতে চেয়েছিলাম। আমরা জানতাম স্যার, যদি আমরা থেমে যাই যে কোনো একজনের প্রাণ যাওয়া নিশ্চিত ছিল স্যার। সেই জন্য আমরা একসাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করি। তুই জ্যোতির পেছনে ঘোরা ছেড়ে দে, তোর পক্ষে সেটাই ভালো হবে যদি তুই জ্যোতিকে ভুলে যাস। আর তাছাড়া জাতপাতের ব্যাপার আছে, খামোকে একটা ঝামেলা হবে, ভুলে যা। জ্যোতি, এখানে আমরা একসাথে থাকতে পারবো না। আমাদের দেশ যতই উন্নতি করুক না কেন, উন্নত চিন্তাভাবনা হোক না কেন, কিন্তু এই জাতপাতের বিভেদ কোনোদিনও যাবে না। কেউ পাল্টাতে পারবে না এদের, এরা এরকমই থাকবে, পাল্টাবার চেষ্টাও করবে না। পুরনো চিন্তাভাবনা টিকিয়ে রাখার পিছনে অনেকের সুবিধাও আছে, আর তোমার বাবাও এইসব লোকেদের গোলাম। কিন্তু আমরা গোলাম নই, আমরা মাথা নিচু করব না, আমরা পালিয়ে যাব এখান থেকে। পুরো পৃথিবীটা তো আমার বাবার রাজত্ব নয়। ভালোবাসতাম আমি ওকে, ওকে মনে প্রাণে চেয়েছিলাম। ওর মৃত্যুর খবরটা শুনেছি স্যার, রঞ্জিতার থেকে। শেষবারের মতো ওর সাথে দেখা করতে চেয়েছিলাম।
আমি ওকে শুধু একবার দেখতে চেয়েছিলাম, কিন্তু জানতাম স্যার যদি আমি ওখানে যাই তো ওরা আমাকে খুনি বলে মনে করবে স্যার। ওই ছেলেটা মিথ্যে বলছে। আমাদের মেয়ে আমাদেরকে কোনোভাবে ঠকাতে পারে না। ও মিথ্যে বলে বাড়ি থেকে পালাবে না স্যার, আমাদের জ্যোতি এরকম নয়। স্যার গল্প বানাচ্ছে ওই ছেলেটা। ওই আমাদের মেয়েটাকে ভুল বুঝিয়েছে আর মেরে ফেলেছে। বিগড়ে গেছিল, বুঝিয়েছিলাম আমি ওকে, রাজিও হয়ে গেছিল। কানাডাতে একটা ছেলের সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল, হ্যাঁ বলে দিয়েছিল স্যার ও। কিন্তু সোনিয়ার বাড়িতে ওই দিন কোনো পার্টি ছিলই না। মনীষ আর জ্যোতি 11 তারিখে রেজিস্ট্রারের অফিসে গিয়ে বিয়ে করবে ঠিক করেছিল। স্যার বোকা বানাচ্ছে ছেলেটা আপনাদের, আমার কথা লিখে নিতে পারেন। ওই আমাদের মেয়েটাকে খুন করেছে, নিচু জাতির ছোট লোক সব। স্যার ওই ছেলেটা আমাদের মেয়েটাকে প্রথমে ফুসলিয়েছে, তারপর মেরে ফেলেছে, তারপর গয়না ফয়না সব হাতিয়ে নিয়ে আপনাদের মন গড়া গল্প বলেছে। স্যার আপনাকে আমি সত্যি বলছি, ওই ছেলেটাই আমাদের মেয়েটাকে ফাঁসিয়েছে। কে মিথ্যে বলছিল, কে গল্প বানাচ্ছিল, নাকি এই খুনের পিছনে অন্য কোনো কারণ ছিল? অন্য কোনো কারণের বিষয়ে পুলিশ খোঁজখবর করার আগেই তারা এই কেসের ব্যাপারে একটা শকিং ইনফরমেশন পেল। স্যার জ্যোতির ফোনে লাস্ট কল মনীষের ছিল। ও সেই দিন দুপুরে ফোন করেছিল যেদিন জ্যোতির মার্ডার হয়। ছেলেটা সত্যি বলছে স্যার। আমি হাইওয়েতে তোমার জন্য অপেক্ষা করব। আমি 5টা নাগাদ বাড়ি থেকে বেরোবো আর 6টার মধ্যে পৌঁছে যাব। আর ফোনের লাস্ট লোকেশন? স্যার শুভানপুর গ্রাম, জ্যোতির বাড়ি। কি স্যার জ্যোতির ফোন বিকেল 5টা থেকে সুইচ অফ দেখাচ্ছে। আর জ্যোতি 5টার সময় বেরিয়েছিল। স্যার আমি একেবারে কনফার্ম যে এইসব কাজই মনীষই করিয়েছে। ওই নিশ্চয়ই আমাদের মেয়েটিকে বলেছিল যে বাড়িতে মোবাইলটা রেখে আসতে। আমাদের মেয়ে আমাদের ঠকিয়েছে। আপনাদের মেয়ে জ্যোতি, ওর সেলফোন লোকেশন ছিল এই বাড়ি যখন ও বাড়ি থেকে পালাচ্ছিল, আর ওর বয়ফ্রেন্ড মনীষের সেলফোন লোকেশন ছিল হাইওয়ের পাশে। কিন্তু জ্যোতির লাশ তো পাওয়া গেছে ভগোড়া ক্রসিং এর কাছে। কিছু একটা গড়বড় আছে। তাহলে আপনি কি বলতে চাইছেন? আপনারা যদি সত্যিটা খুঁজে না পান তাহলে আমাদের বাড়ির লোকদের আপনি ফাঁসি দেবেন? আপনি এই পরিবারেরই কেউ? হ্যাঁ আমি তাই। কেন? স্যার বংশগত ধনী ব্যক্তি এই ধরমবীর। স্কুলে পড়ায় কিন্তু শখে। ওই রোজগার ওর সংসারের কাজে লাগে না। ওর বন্ধু রমেশ, ওর একটু খোঁজ খবর নাও। হ্যাঁ স্যার। ও একটু বেশি কথা বলছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
এটা? এটা স্যার পুরো 1 লাখ আছে। আপনি স্যার ওই মেয়েটার কেসটাকে যে কোনোভাবে বন্ধ করে দিন। এটা আপনার কাছে সামান্য ব্যাপার। দেখ, আমি তোকে এটা প্রশ্ন করবো না যে তোকে কে পাঠিয়েছে, কিন্তু যেই পাঠিয়ে থাকুক তাকে বলবি যে 1 লাখ নয় 10 লাখ লাগবে। মার্ডারের কেস বন্ধ করে দেওয়া এত সোজা কাজ নয়, বুঝলি? ঠিক আছে স্যার, আমি কাল কথা বলে ব্যবস্থা করে দেব। আচ্ছা স্যার, নমস্কার। সাহেব, ইন্সপেক্টরের চাহিদা তো খুব বেশি। 10 লাখ টাকা চেয়েছে ওই কেসটাকে বন্ধ করতে। 10 লাখ? হ্যাঁ সাহেব। খুব বাড়াবাড়ি করছো। তোর কি মনে হয় একজনের জীবন এত সস্তা? আমাকে কিনে ফেলা এত সোজা? মনীষ তো জ্যোতিকে ভালোবাসতো, কিন্তু এই ব্যাপারে তোর সমস্যাটা কোথায়? জ্যোতিকে তুই মেরেছিস। পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল, আমি সেটা হতে দিতে পারতাম না। ও একটা নিচু জাতি ছেলের হাত ধরে পালিয়ে যাবে, আমি সেটা চুপচাপ দেখব। আমাদের মুখে থাপ্পড় মারবে আর আমরা সহ্য করব। এটা ওর নিজের সিদ্ধান্ত ছিল। ও কে সিদ্ধান্ত নেবার? এসব সিদ্ধান্ত সমাজ নেয়, আর ওই সিদ্ধান্ত অনেক আগে নেওয়া হয়ে গেছিল। না তো তুই জ্যোতির বাবা আর না কাকা। তোর কি অধিকার আছে ও ঠিক না ভুল সেটা বিচার করার? এসব যা কিছু হয়েছে সব আমার একা সিদ্ধান্তে হয়নি। আপনারা ওর মা বাবা। জ্যোতিকে নিজের ইচ্ছে বাঁচতে তো দিলেন না, ওকে চলে যেতেও দিলেন না। ওর উঁচু নিচুর বোধ ছিল না, আটকাতেই হতো। ওকে মেরে, নিজের মেয়েকে মেরে ফেললেন আপনারা। আমরা ওকে ছেড়ে দিলে সমাজ কি ছেড়ে দিত? পালিয়ে যেত কোথায়? বাবা, আজ সন্ধ্যায় আমি এই বাড়ি আর এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি। তোমার এখানে খুব সুনাম আর অনেক সম্মান। আমরা দুজন এত দূরে চলে যাব যে তোমার সম্মানে কোনো দাগ লাগবে না। বাবা, এটাকে ছিঁড়ে ফেলে কি হবে? ওটা তো শুধু একটা কপি। তুমি এটা ভেবো না যে আমি এখান থেকে পালিয়ে যেতাম। আমি যেটাই করতাম তোমাকে জানিয়ে করতাম, তোমাকে লুকিয়ে নয়। বেহায়া, তুই জানিস তুই কি করছিস? গোটা পৃথিবীতে তুই ওই একটাই ছেলে পেয়েছিস, তা ওই নিচু জাতের। নির্লজ্জ তুই! কত আদরে বড় করেছি তোকে, তোর সব ইচ্ছে পূরণ করেছি, বিনিময়ে তুই আমাদের এই দিলি? ভুল তো ভুলই হয় না বাবা, সেটা গুরুজন করুক বা ছোটরা, আপন কেউ করুক বা পর। আচ্ছা, এবার তুই আমাদের শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি তোমাকে ঠিক ভুল কিছু শেখাচ্ছি না। শিখবে না শিখবে না সেটা তোমাদের হাতে। আর সময় সবাইকে সবকিছু শিখিয়ে দেয়। সময় বদলাচ্ছে, তোমাদের ধারণাও বদলাবে। আমি ঠিক করে ফেলেছি যে আমি মনীষের সামনে যাচ্ছি। আমাকে আটকাবার চেষ্টা করো না। মা, বাবা, আমি আসছি।
তুই কোথাও যাবি না। আপনি আটকাতে পারবেন না আমায়। আপনার বন্ধু ধর্মেশের সঙ্গে হাত মিলিয়ে আপনি নিজের মেয়েকে মেরে ফেললেন। যদি এই সমাজে থাকতে হয় তাহলে এখানকার নিয়ম কানুন মেনেই থাকতে হবে। কিন্তু ও আপনাদের সমাজের নিয়ম কানুন মেনে থাকতে চায়নি। ও আমাদের মেয়ে ছিল, আমাদের রক্ত, আর এই কথাটা কেউ বদলাতে পারবে না। যে বদলাবার চেষ্টা করবে সে নিজে শেষ হয়ে যাবে। সন্ধে হতে দাও, তারপর আমি দেখছি কি করা যায়। শোন, তুই স্কুটিটা নিয়ে আয়। সতেন্দ্র, তুই গাড়িটা চালা, আমরা আমাদের গাড়িতে যাব। নটা বেজে গেছে, থানায় গিয়ে রিপোর্ট লিখে আসি। রাস্তা ধারে ডেড বডি পেয়ে গেলে অ্যাক্সিডেন্টের কেস হবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় 2-1 লাখ টাকা দিয়ে সাল্টে দেবো। এই তোরা দুজন এই গাড়িতে চলে যা, তাড়াতাড়ি যা। চল ভাই চল। মেয়ের জীবন নিয়ে কি সম্মানটা বাড়িয়েছেন? বেঁচে থাকলে সম্মান ধুলোয় মিশে যেত। আপনি মা, আর আপনি স্কুলে পড়ান টাকার জন্য নয়, পড়াতে ভালোবাসেন তাই। কিন্তু আপনি না পারলেন নিজের মেয়ের মনের কথা পড়তে, আর না বুঝলেন সমাজের বদলে যাওয়া চিন্তা ভাবনাকে। তাহলে কেমন শিক্ষক আপনি? আমাদের সমাজ, তার মর্যাদা আর তার নিয়ম কানুনকে জানাটা জরুরি, বোঝাটা জরুরি, বোঝানোটা জরুরি। এটা আমাদের পরম্পরা, এটা কখনো বদলাবে না ইন্সপেক্টর সাহেব। গঙ্গা উল্টো বয়ে যায় না। আপনাদের মতো লোক গঙ্গাকে বইতে দিচ্ছেন কোথায়? নিজেদের নোংরা চিন্তা ভাবনা দিয়ে গঙ্গাকেও কলুষিত করছেন। আর এই নোংরা মধ্যযুগীয় চিন্তা ভাবনাকে বলছেন পরম্পরা। আপনাদের কষিয়ে এমন থাপ্পড় মারা উচিত যাতে এরকম পরম্পরার কথা আর না বলেন। এখানে আমরা একসাথে থাকতে পারবো না। আমাদের দেশ যতই উন্নতি করুক না কেন, উন্নত চিন্তা ভাবনা হোক না কেন, কিন্তু এই জাতপাতের বিভেদ কোনোদিনও যাবে না। কেউ পাল্টাতে পারবে না এদের। এরা এরকমই থাকবে, পাল্টাবার চেষ্টাও করবে না। পুরনো চিন্তা ভাবনা টিকিয়ে রাখার পিছনে অনেকের সুবিধাও আছে, আর তোমার বাবাও এইসব লোকেদের গোলাম। কিন্তু আমরা গোলাম নই, আমরা মাথা নিচু করব না। আমরা পালিয়ে যাব এখান থেকে। পুরো পৃথিবীটা তো আমার বাবার রাজত্ব নয়। জ্যোতির বাবা ধরমবীর সিং, তার মা দলজিৎ সিং আর ধরমবীরের বন্ধু হরমেশ সিং, এই তিনজনের বিরুদ্ধে আইপিসি ধারা 302 মার্ডারের জন্য আর প্রমাণ লোপাটের অপরাধের জন্য ধারা 201 অনুযায়ী চার্জ আনা হয়। হরমেশের সঙ্গী সত্যেন্দ্রর বিরুদ্ধে আইপিসি 201 ধারায় চার্জ আনা হয়েছে। হরমেশের ড্রাইভার জর্নেল সিং যে এই অপরাধে জড়িয়েছিল সে এখনো পর্যন্ত ফেরার। জ্যোতি নিজের বাড়ির 4 দেওয়ালের মধ্যে থেকে মুক্ত হতে পারল না। সে ভাঙতে পারল না তার পরিবারের মধ্যযুগীয় চিন্তাধারার দেওয়ালগুলোকে। পরম্পরা আর রীতি রেওয়াজের নামে মা বাবা নিজের মেয়েকে খুন করে ফেলল। ওনারা বদলে যাওয়া পৃথিবীর আহ্বান না দেখতে পেলেন না শুনতে পেলেন। চোখে পট্টি বাঁধা ছিল আর কান কালা ছিল। পৃথিবীর কোন সংস্কৃতি পরিবর্তনের স্রোতকে আটকাতে পেরেছে? আমাদের সভ্যতা আর ইতিহাস সাক্ষী যে সময়ের সঙ্গে চিন্তাধারা বদলাতে হবে, তবেই একটা সমাজ, একটা সংস্কৃতির বিকাশ হবে। স্বাধীনতার মানে শুধু এই নয় যে কারো শাসন থেকে মুক্ত হওয়া। স্বাধীনতার আসল মানে হলো নিজেদের কট্টর মধ্যযুগীয় ঐতিহ্য থেকে মুক্ত হওয়া, অন্যদের বিচারধারাকে শোনা আর সেই বিচারধারাকে সম্মান করা, বিবেকের ডাককে শাসনের নির্দেশের সামনে হারতে না দেওয়া, বিরোধী চিন্তাধারাকে শুনে সেটা বিচার করে সহনশীল হওয়া। স্বাধীনতার সংগ্রাম সবচেয়ে কঠিন হয়ে পড়ে যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হয়
যে আপনার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। আর শুধু আপনার জন্য নয়, আপনার নিজের লোকেদের জন্য সিদ্ধান্ত নিতে হয় যে তাদের জন্য কোনটা উচিত হবে, কোনটা ঠিক হবে আর কোনটা ভালো হবে। যে কোনো সমাজের কর্তা ব্যক্তিদের কাছে সবচেয়ে সহজ কাজ হলো ফতোয়া জারি করা, যে কি করতে হবে আর কি না। মুশকিল হলো অন্যদের কথা শোনা, বিবেক দিয়ে বিচার করে সিদ্ধান্ত নেওয়া। আমরা আমাদের সমাজের নেতাদের, লিডারদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে তারা অন্তত একবার কঠিন পথে চলার চেষ্টা করুন, দায়িত্ববান হন আর বিবেকের ডাকটা শুনুন। বদলে যাওয়া চিন্তার সঙ্গে নিজেদের বদলে এগিয়ে গেলে সম্মান কমে না, বরং বাড়ে, সমাজ এগিয়ে যায়। সত্যিকারের নেতৃত্ব সেটাই হয় যেটা প্রেম আর ভালোবাসার ভাষা জানে। বদলে যাওয়া পৃথিবীর চিন্তাধারার বিরুদ্ধে ফতোয়া জারি করলে সমাজ পিছিয়ে পড়বে। ফতোয়া হলো একটা দায়িত্বজ্ঞানহীন, ভয় পেয়ে ভেঙে পড়া চরিত্রের প্রমাণ। আর এমন চরিত্রদের একদিন না একদিন ভাঙতেই হবে, হারতেই হবে, সময়ের সঙ্গে বদলাতে হবে, স্রোতের সঙ্গে এগোতে হবে। আর আটকে থাকার মানে হলো পচন। আক্ষরিক অর্থে গঙ্গাকে উল্টো দিকে বওয়ানোর মানে হলো প্রবাহকে আটকানোর চেষ্টা। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দেশ থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর বদলাতে থাকা সময়ের সঙ্গে নিজেদের চিন্তা বদলাবেন। জয় হিন্দ।